শেষে আমি একটা গান গাইব। প্রথমে আমি শ্রদ্ধা জানাই আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়া মহাশ্বেতা দেবহর মহাশয়া। যদিও তিনি আমার থেকে বয়সে ছোট, কিন্তু তবু আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তিনি আমাকে এই শিক্ষকতা কাজটা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। এরপরে আমাদের শৈবালদা আমার ঠিক বয়োজ্যেষ্ঠ নয়, আমার থেকে ছোটই, যদিও আমাদের দাদা বলে ডাকি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তারপরে আমাদের শ্রদ্ধেয় নীলমণি স্যার, তাকে আমি শ্রদ্ধার্ঘ জানাচ্ছি। আর আমার সেই সময় ম্যানেজিং কমিটির যারা সদস্য ছিলেন, যারা মনে করেছিলেন যে আমি যোগ্য, আমাকে যোগ্য হিসাবে শিক্ষকতার দায়িত্ব তুলে দিয়েছিলেন। বিশেষ করে এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রশান্ত দাস, এখন বোধহয় নেই, চলে গেছেন। আর তখনকার কেষ্টদা ছিলেন কৃষ্ণচন্দ্র ঘোষ, তখনকার সেক্রেটারি। তা উনি আমাকে এই মাঠটা তখন ছিল, মানে এইটা একটা মাঠ ছিল, তা উনি আমাকে হাত ধরে, আমার ইন্টারভিউয়ের পরে হাত ধরে ঘুরতে ঘুরতে বলেছিলেন যে বিপ্লব, তোমার অনেক কথাই শুনলাম, তোমার কিছু ভুল বলেছো, কিছু ঠিক বলেছো, কিন্তু তোমার পড়ানোটা আমার খুব ভালো লেগেছে। এবং পরবর্তীকালে উনি আমাকে বলেছিলেন যে শুধুমাত্র আমার পড়ানোর জন্যই উনি আমাকে সিলেক্ট করেছেন। কারণ আমার আর এক বন্ধু সুমন সিদ্ধান্ত যখন জারুডা শিক্ষানিকেতনে শিক্ষকতা করে, সেও আমার মতনই নাম্বার পেয়েছিল, কিন্তু কেষ্টদা বলেছিলেন যে ওই শিক্ষা তুমি যে পড়াতে পারছো, সুন্দর পড়াচ্ছ, ওর পড়ানো আমার ততটা ভালো লাগেনি, তোমার পড়ানোটা আমার ভালো লেগেছে, এই জন্যে কিন্তু যদি সম্ভব হয় আমি তোমাকে নেবো। পরবর্তীকালে তিনি আমাকে বলেছিলেন হ্যাঁ, ওই জন্যে আমি তোমাকে নিয়েছিলাম। তা ওনারা আমার উপরে যে দায়িত্বভার অর্পণ করেছিলেন, আশা করি আমি আমার সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব পালন করতে পেরেছি। এই যাবৎকাল আমি যখনই ক্লাসে গিয়েছি, আমি কখনো ফাঁকি মারার চেষ্টা করিনি বা ক্লাসটা জাহক মাহক করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করিনি। আমি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস তাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো সম্পূর্ণ পারিনি, কিন্তু যতটা সম্ভব হার্ট অ্যান্ড সোল আমি চেষ্টা করেছি। আর আমি ক্লাস মেনটেন করার সময় সকলের কাছে আমি একটা কথা বলি যে আমাকে কিছু পড়াতে দিত না। যারা বদমাইশি করবি তারা একটু চুপ করে থাক, তোদের আমি পড়া ধরবও না, কিন্তু যারা শিখতে চায় তাদেরকে আমাকে শেখাতে দেবে। কারণ এখানে অনেকে তো এসেছে কিছু জানবার জন্যে, কিন্তু তাদের জন্য আমি এসেছি। তোরা বদমাইশি করবি, পরে করবি, আমার ক্লাসটাই করিস না, আর যদি করিস তাহলে আমি তোদের ক্লাস থেকে বাইরে বার করে দেবো কিংবা শাস্তি দেবো। শাস্তিও দিয়েছি, যদিও খুব একটু চাপড়াচাপড়ি করেছি পিঠে, এমন লাগেওনি, ওরাও বুঝেছে যে স্যার মারেনি, মারার জন্য মারেনি, আর একটু হয়তো ঘর থেকে বাইরে বার করে দিয়েছি। এর বেশি আমি শাস্তি আর কাউকে দিইনি। এরপরে আমি আমার অন্যান্য সহকর্মীদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং আমার স্নেহের ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রতি আমার রইল স্নেহ আর ভালোবাসা। এইবার আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধা জানাবো একটা গানের লাইনের মধ্য দিয়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথাও গেলে পায় না কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। এখন জন্ম মৃত্যুটা তো আমার নিজের হাতে নেই, কোথায় আমার জন্ম হবে, কখন মৃত্যু হবে আমি জানি না। তবে ভবিষ্যতে যদি আমি জন্মাই, আমি যেন আমার দাদাদের মতন, আমার দিদিদের মতন, আমার বৌদিদের মতন এমন আপনজন আমি পাই। কারণ আমার মা ছিলেন তৎকালীন সময়তে ক্লাস 4 পাস, 4 পর্যন্ত পড়া পাস নয়, কিন্তু তখন থেকে তিনি বই পড়তেন এবং তিনি আমাকে এমন কতগুলো কথা বলেছিলেন যে কথাগুলো আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার ভাবতে আশ্চর্য লাগে। তিনি বলেছিলেন যে যাবতীয় শ্যামা সঙ্গীত নজরুল ইসলামের লেখা, বিশেষ করে বলেরে জবা বল কোন সাধনায় পেলি তুই শ্যামা মায়ের চরণতল, এই নজরুল গীতি নাকি
নজরুল ইসলামের লেখা। আমি শুনে অবাক হয়ে গেছিলাম। আর আমাকে বলেছিলেন যে মীর মোশাররফ হোসেনের লেখা একটা বই যদি তুই কোনোদিন পারিস পড়ে নিবি। আমি নামই শুনিনি সেই লেখকের। আমি বললাম, মা কি বইটার নাম? বলেছিলেন বিষাদ সিন্ধু। তা আমি পরবর্তীকালে অনেক পরে আমার ছেলে যখন এইচএস পরীক্ষা দিতে গেছে, সেই সময়তে আমি ওই আদি সপ্তগ্রাম সেন্টারে যেতাম, তখন আমি বৈচিত্র্যাম লাইব্রেরি থেকে বইটা কিনে পড়েছিলাম এবং পড়ে আমি স্টান হয়ে গিয়েছিলাম যে পুরো মহরমের ঘটনার উপর লেখা এই বইটা আমার মা সেই কতদিন আগে পড়ে গেছে। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র সমস্ত তার পড়া। ওই ওই অত কাজের মধ্যে কখন যে তিনি পড়তেন আমি জানি না। আমার বাড়িতে এসে যখন তিনি থাকতেন সব সময়তেই বই, অন্য কারোর সঙ্গে কোনো গল্প না, কিছু নয়, তিনি খালি বই পড়তেন। যে স্বভাবটা আমি কিছুটা পেয়েছিলাম, এখন আমি অসুস্থ হয়ে অতটা পড়তে পারি না, আমার ছেলের মধ্যে এই স্বভাবটা আছে। ওর আর কোনো কিছু চাই না, খালি বই, খালি বই। যে তারক স্যার যে বলে গেলেন না, বুক ইজ দ্য বুক বেস্ট ফ্রেন্ড, ওর ক্ষেত্রে দিক তাই। ওই জন্য বই কিনে নিতে আমি ওকে কোনোদিন কার্পণ্য বোধ করিনি। এইবার আসি আমার বড়দার কথায়। আমার বাবা মারা গেছে মাত্র ক্লাস 4-এ যখন পড়ি, তখন বড়দা নিজের সন্তান স্নেহে আমাকে মানুষ করেছে, কোনোদিন বাবার অভাব বুঝতে দেয়নি। আমি যখন বেলুড় রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছি, প্রতি রোববার আমার জন্য দাদা নিজে গেছে। আমি ভেবে আশ্চর্য হয়ে যাই, একটা ছুটির দিনে আমরা বাড়ি থেকে বেরোতে কেমন কেমন যেন গা কেমন লাগে, ভালো লাগে না, একটু রেস্ট নিতে যাই। আমার দাদা প্রতিটা রবিবার আমার কাছে গেছে, আমার বাড়ি থেকে খাবার নিয়ে গেছে, যদিও অধিকাংশ খাবার আমার বন্ধুরা খেয়ে নিত, আমি খুব কমই পেতাম। তা যাই হোক, তা আমার জামা কাপড় পরতাম ওখানে বেলুড়ে, মেনলি ছিল কাপড় পরে থাকা, বিশেষ করে প্রেয়ারের কাপড় পরতেই হতো, সান্ধ্য প্রেয়ার আর সকালের প্রেয়ার। ক্লাসও করতাম কাপড় পরেই, সেই কাপড় বা প্যান্ট পরা যেত, সেই সমস্ত কেচে এক সেট দিয়ে যাওয়া, আবার এক সেট নিয়ে যাওয়া, এইগুলো তিনি করতেন। এবং বাবার মতন ক্লাস গ্র্যাজুয়েশনে যখন পড়ি তখনও পরীক্ষার সময় হাজির, যখন আমি MA পরীক্ষা দিই তখনও তিনি আমার সঙ্গে হাজির, আমি যখন চাকরি পাচ্ছি তখনও তিনি আমার সঙ্গে হাজির। কিন্তু দুঃখের বিষয়, আমার দাদা হঠাৎ করে চলে গেছেন। আমি তার জন্য কিছু করতে পারিনি, বিভিন্ন সমস্যার কারণে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। কিন্তু আমার বাবার অভাব আমার দাদা বুঝতে দেননি। এর জন্য আমি বারবার ভগবানের কাছে প্রার্থনা জানাই, এমন দাদা যেন আমি পাই। ভবিষ্যৎ জন্মে যদি আমি জন্মাই, মানুষ হয়ে যদি জন্মাই, এমন দাদা, এমন বৌদি আমি যেন পাই। আর আমার মেজদা, আমি অঙ্ক পারতাম না, একথা আমি স্বীকার করে নিয়েছি, কিন্তু উনি চেষ্টা করতেন, প্রাণপণ চেষ্টা করতেন আমাকে অঙ্ক শেখানোর জন্য। একটু মারধরও করতেন, তখন রাগ করতাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে উনি আমার ভালো চান, আর সারা জীবন আমার ভালো চেয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো চেয়ে গেছেন, এখনো পর্যন্ত ভালো চান। এমন দাদা আমার বড়দি, সে বড়দি, যে বড়দি আমার সামনে বসে রয়েছে, আমাকে নিজের ছেলের মতন করে মানুষ করেছে। কোনো দিন আমাকে আমার যে দিদি সেটা আমি বুঝতে পারিনি। ছোটবেলায় দিদি ছাড়া আমি থাকতে পারতাম না, এমনকি বিয়ের পর দিদি যখন বিয়ে হয়ে গেছে তখনও দিদির জন্য আমার মন খুব খারাপ হতো। আমি দিদিকে সবসময় দেখতে চাই, দিদি পাচ্ছে না। আমার ছোটদি যদিও আমার সঙ্গে তার বয়সে মাত্র 3 বছর তফাৎ, যদিও আমাকে বিভিন্ন সময়তে আমাকে আঘাত করে মার খাইয়েছে, কিন্তু ওই ছোটদি আমার ভালো চেয়েছে। আমি যখন প্রথম প্রাইভেট পড়াতে শুরু করি, আমার প্রথম প্রাইভেট পড়ানোর যে ছাত্র, সেই ছাত্র ছোটদি জোগাড় করে নিয়ে এসছে। কোথায় ইন্টারভিউ দিতে যাবো, ছোটদি আমার সঙ্গে গেছে। কোথায় পরীক্ষা দিতে যাবো, ছোটদি আমার সঙ্গে গেছে। কোথায় এক্সচেঞ্জ যাবো, ছোটদি আমার সঙ্গে গেছে। এইরকম দিদিও আমি জীবনে কোনোদিন পাবো না। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভবিষ্যৎ জীবনে যদি ভবিষ্যতে আবার মানুষ হিসাবে জন্মগ্রহণ করতে পারি, জানি না আমি পারবো, আমার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবো কিনা, আমার দাদা, দিদি, বৌদিদের মতন মানুষ যেন আমি পাই। আমার বৌদিরা আমাকে যথেষ্ট ভালোবাসে, বড় বৌদি, আমার মেজ বৌদি, এদের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ, আত্মিক টান, আমি আমার জীবনে এদের অবদান কোনোদিন ভুলতে পারবো না। হয়তো আজকে আমি বিভিন্ন কারণে
বা দূরত্বের কারণে অন্য জায়গায় বাড়ি করেছি, কিন্তু আমার মন সবসময় করে থাকে আমার সেই গ্রামের দিকে, আমার সেই বাড়ির দিকে। এখনো শিকড়ের টান আমি ভুলতে পারিনি। যাই হোক, একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এরপরে আমি আসি আমার সহকর্মীদের সঙ্গে। সহকর্মীরা আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছে, বিভিন্নভাবে সাহায্য করেছে এবং এখনো পর্যন্ত সাহায্য করে চলছে। প্রথমে আমি জানাই সেই সহকর্মীর কথা, সরজিৎ দা, যিনি আজকে আমাদের মধ্যে নেই। সেই সরজিৎ দা, আমি যখন বাড়ি করতে পারছি না, আমার কাছে টাকা পয়সা নেই, একটা জায়গা কিনতে হবে, আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে আমি সেই জায়গাটা কিনতে পারবো না, তখন আমার কিছু এনএসসি ছিল, সেই এনএসসি কাগজ সরজিৎ দা তার কাছে রেখে দিয়ে আমাকে টাকা দিয়েছিল। আমি বলেছিলাম, সরজিৎ দা, এই এনএসসিটা যদি আমি এখন ভাঙাতে যাই তাহলে পরে আমি অনেক টাকা কম দেবে আমাকে। সরজিৎ দা বলেছিল, তোমাকে ভাবতে হবে না, তুমি কাগজগুলো আমাকে দিতে পারো, নাও দিতে পারো, তুমি টাকা নাও, তুমি টাকা নিয়ে আগে জায়গাটা কেনো, তারপরে তুমি বাড়ি করে ওই তুমি বাড়িটা আগে আগে জায়গাটা কিনে নাও, তারপর তুমি আমাকে টাকা শোধ করবে। তোমার ওই এনএসসি যখন মানে 1 বছর পরে ম্যাচিওর হওয়ার কথা, 1 বছর পরে ম্যাচিওর হবে, তুমি আমাকে তখন টাকাটা দেবে। সরজিৎ দাস প্রতি আমি কৃতজ্ঞ। তারপরে তপিদি, আমি যখন আমার ছেলেকে এডুকেশন নিয়ে পড়াবার ভেবেছিলাম, তপিদি বলেছিল, বিপ্লব তুমি এডুকেশন করিও না, এরা ওয়েল রিসার্চ। কারণ আমি বললাম, কেন দিদি? বললো যে না, এডুকেশনটা শুধু এইচএসটা পাবে, ও যে সাবজেক্ট ভালোবাসে তুমি ওকে সেই সাবজেক্ট নিয়ে পড়াও। আমি ওকে ও ইতিহাসে ভালোবাসে বলে আজকে আমি ওকে ইতিহাস নিয়ে পড়িয়েছি। ও কিন্তু ইতিহাসে প্রতিটা ক্লাসে ভালো রেজাল্ট করেছে, অনার্সে ফার্স্ট ক্লাসের কাছাকাছি নাম্বার পেয়েছে 57-8%, এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে, বিএডে ফার্স্ট ক্লাস পেয়েছে, মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পেয়েছে, ইতিহাসে 19 পুরে নাম্বার, এইচএস ফার্স্ট ডিভিশন পেয়েছে, ইতিহাসে 19 পুরে নাম্বার। সুতরাং আমাকে সঠিক পথে দেখিয়ে দিয়ে গেছে, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর একজনের কথা আমি উল্লেখ না করে পারছি না, সে হচ্ছে আমার ভাতৃপ্রতিম রূপম। আমি যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই সময়তে আমাকে ভেলোরে যেতে হয়েছিল, তখন টাকা পয়সা খুব একটা ছিল না। তখন রূপম আমাকে 60,000 টাকা দিয়েছিল, বিনা সুদে, বিনা পয়সা, বিনা সুদে, এবং বলেছিল আপনার এটাকে শোধ করবার তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি অন্য জায়গায় লোন নিলে পরে তো আপনাকে সুদ দিতে হবে, আপনি আস্তে আস্তে যখন পারবেন তখন শোধ করবেন। এই সুযোগ কেউ কাউকে দেয় না। আর বিশেষ করে আমার 2 সহকর্মী, যারা একটুখানি আগে আমি যাদেরকে একটুখানি আগে দেখে নিয়েছিলাম, মির্জাফর আর কি বলেছিলাম, বিভীষণ, তারা কিন্তু প্রকৃত মির্জাফর, প্রকৃত বিভীষণ নয়। কারণ প্রকৃতগুলো আমি আর কি মেরে বলি তাদেরকে, তারা, আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম, মাঝখানে আমার খুব অসুস্থতা হয়ে গিয়েছিল, হ্যাঁ, সেই অসুস্থতার সময়তে তারা আমার ক্লাস নিয়ে আমাকে সাহায্য করেছে। বিশেষ করে ইংরেজির ক্লাসগুলো আমি একটু ভয় পেতে শুরু করেছিলাম, মনের মধ্যে একটা অজানা ভয় হঠাৎ করে আমার গ্রো করেছিল, কেন কি জানি, আমি জানি না। তা আমার ক্লাস নিতে কেমন ভয় পেতো, মেয়েদের, ছেলে মেয়েদের সামনে পড়াতে আমার একটু ভয় লাগতো, কেমন যেন হয়ে গেছিলাম আমি, সেটা আমার সহকর্মীরা সবাই জানে। সেই সময়তে রূপম আর ওই তপন, ওরা আমাকে যথেষ্ট সাহায্য করেছিল, ওরা আমার ক্লাস পর্যন্ত নিয়ে সাহায্য করেছে, আপনি যতদিন স্বাভাবিক, আপনি শুধু আসুন, আমরা ক্লাস আপনার সামনে দেবো। এই জন্যে আমি ওদেরকে সহস্র ধন্যবাদ জানাচ্ছি। ওদের জন্য আজকে আমি স্বাভাবিক পথে ফিরে আসতে পেরেছি। আর আমি ধন্যবাদ জানাবো, যদিও আমার ছেলে, কিন্তু তবুও ছেলে হয়েও ও যা কাজ করেছে। আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, অসুস্থতার কারণটা বুঝতে পারা যায়নি। আমি যখন অসুস্থ হয়েছিলাম, তখন অসুস্থতা থেকে যাতে বাঁচতে পারি তার জন্য আমার ভাইপো, যে ডাক্তার হয়ে গেছে আজকে, MBBS MD ডক্টর অয়ন কুমার ব্যানার্জি, হ্যাঁ, অয়ন ব্যানার্জি, যে এখন আমাদের গ্রাম সাইডে বসে, বৈচিতে বসে, অয়নের মা বাবা এখানে হাজির রয়েছে। সে অয়ন আমাকে একবার নয় 2 বার বাঁচিয়েছে। একবার আমাকে বর্ধমান থেকে বাঁচিয়েছে, আমার সোডিয়াম পটাশিয়াম ফল হয়ে গিয়েছিল, হঠাৎ করে স্মৃতি বিভ্রম হয়ে গিয়েছিল, কিছু মনে ছিল না, সেই সময় ও আমাকে বাঁচিয়েছে। আমি যখন কলকাতাতে ভর্তি ছিলাম, হঠাৎ করে আমি নিজেই সবকিছু নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আমার বাস্তবের মধ্যে আমি ছিলাম না, সেই সময়তে অয়ন আমাকে বাঁচিয়েছে। আর অয়ন বাঁচানোর পর তারপরেও যেটুকু রেস রয়ে গিয়েছিল আমার মনের মধ্যে, সেটা কিন্তু বুঝতে পেরেছিল আমার ছেলে। যদি আমার ছেলে, তবুও আমি তার কাছে কৃতজ্ঞ।
কারণ ওই প্রথম বুঝেছিল যে বাবার কি থেকে অসুবিধা হচ্ছে, সজাগ থাকতো সব সময়তে যে বাবার এই যুগে এরকম ছেলে, জানি না ভবিষ্যতে এরকম থাকবে কিনা, এই যুগে এই ধরনের ছেলে পাওয়া কিন্তু খুব সম্ভব নয়, খুব একটা মানে সচরাচর দেখাও যায় না। ওর কোনো ডিমান্ড নেই, কিচ্ছু ডিমান্ড নেই, না জামা না কাপড় না টাকা, কিচ্ছু নয়, খালি বইয়ের ডিমান্ড আছে, একটু ওটা মেটানোর চেষ্টা করি। ও কিন্তু প্রথম বুঝতে পেরেছিল যে আমার মেন সমস্যাটা হচ্ছে ঘুম থেকে। ওই ঘুমের অভাবের জন্য আমার শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, যাতে ঘুমোতে পারি ওর জন্য ও মামাদের সঙ্গে ওর মাসিদের সঙ্গে বিভিন্ন রকমের আলোচনা করে আমাকে একজন সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সমস্যাটা হচ্ছে ঘুম থেকে। যেহেতু আমি ঘুমোতে পারছি না ভালো, তার জন্য আমার ব্রেন কাজ করছে না এবং তার জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে না। তা সেই যে ডাক্তারের মেডিসিনটা পড়ার পর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে পড়ি। একসময় ডিপ্রেশনে চলে গেছিলাম, আমার বাঁচতে ইচ্ছা করতো না, সব কিছু আমার খারাপ লাগতো। কিন্তু আজকে আমি শুধু ওদের জন্যে, আমার ভাইপো, আমার ছেলে, এদের জন্য আজকে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি, এবং আমার সহকর্মীরা তো আমাকে সাহায্য করেইছে। তা এই ধরনের ভাইপো, এই ধরনের ছেলে, এই ধরনের সহকর্মী, এই ধরনের মা বাবা, এই ধরনের দাদা দিদি আমি আবার পাই। আমি যেন আবার ফিরে জন্মে, যদি কোনো জন্ম থাকে, নতুন যদি কোনো জন্ম থাকে, ভগবান যদি কোনোদিন জন্ম দেয়, তাহলে আমি এদের মতন সবাইকে পাই। এরপরে আমি আর কি বলবো, স্কুলে আমি আবার আসবো, আমি ম্যাডামদেরকে বলে দিয়েছি, কারণ আমি ছাত্রদের ছাড়া থাকতে পারবো না। ছাত্ররাই হচ্ছে আমার অক্সিজেন, আমার বাঁচার প্রাণ। সেই জন্য ছাত্রদের ছাড়া আমি থাকতে পারবো না। আমি যতদিন পারবো আমি স্কুলে আসবো। হয়তো মাঝে 3 মাস আমি পারবো না, 3-4 মাস আমার হাঁটু দুটো একদমই নষ্ট হয়ে গেছে, ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে। ওই সময়টুকু শুধুমাত্র বাড়িতে থাকবো। ওই সময় বইগুলো যেগুলো পেয়েছি, ওই বইগুলো সমস্ত পড়ার চেষ্টা করবো স্কুলের কষ্টটাকে ভুলে থাকার জন্য। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সব শেষে আমি একটা গান গাইছি, কারণ আমি চাকরিরত অবস্থাতে তো আর গান গাইতে পারবো না, তা এটাই আমার শেষ গান। আমাদের মিউজিক ডিপার্টমেন্টের দায়িত্বে যিনি আছেন তপন স্যার, তাড়াতাড়ি চলে আসুন। বসের শেষ নিবেদন আজকের মতন একটা ছোট্ট গান, আর উনি আমাদের সবারই প্রশংসা করলেন। সব বাজে কথা বলছি, একটু দেরি হবে, বাজে কথা। আমরা মধ্যবিত্ত মানুষ, কালকে এলে ভালো হয়, সব ধান্দাবাজ মানুষ, আমরা সাহায্য করতাম একটাই কারণে, কারণ দিনের শেষে বস জানেন, ওনার আশেপাশে যারা বসে, আমি, দীপক, সুভাষিসদা, তরুণদা, ওই যে তপন এখন গিটার নিয়ে ছোটাছুটি করছে, আমরা সবাই একটা কথাই বলতাম, বা তুরের, সুশান্ত, জয়দেব, পাল ইদানিং পেকেছে, আগে চুপচাপ থাকতো, আমাদের পাল্লায় পরে ওরও মুখে গেছে, একটা কথাই বলতাম সবশেষে পর বস খাওয়ান। ওই একটাই কারণ, আর আমরা ভালো লোক না, ওই কারণেই আমরা করতাম। বস খাইয়েছেন, বস খাওয়াবেন, এই আমাদের বিশ্বাস। আজকের দিনের শেষ নিবেদন বসের গান। আর বস যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার কথা বস যতটা বলে আমরা তার চেয়ে হয়তো বেশিই জানি, তার কথা বস বলেনি এখানে। হয়তো দাদা আছেন, হয়তো এখনো ভয় পায়, হয়তো ভাসুর ঠাকুরকে বৌদি ভয় পায়। আমি ওষুধ খেয়েছি, বৌদি ফোন করে, আমি ওষুধ খেয়েছি। আজকে